এই জুলাই অভ্যুত্থান যারা সংগঠিত করেছেন এবং যাদের সংগ্রামী ভূমিকা জনমানুষকে এই আন্দোলনে সম্পৃক্ত করেছিল, তাদের অন্যতম কণ্ঠস্বর আমি যাদেরকে বলি যে ইতিহাসের হিরো, আমাদের প্রিয় ভাই ও বন্ধু আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত আছেন, যিনি আইন এবং রাজনৈতিক বিশ্লেষণে লড়াই করে চলছেন অনবরত। আমাদের পরম শ্রদ্ধেয় আবু রাজ্জাকি ভাই, এবি পার্টির সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর আব্দুল ওয়াহাব মিনার, এবি পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ। আজকে আমাদের আলোচনার প্যানেলটা অত্যন্ত সংক্ষিপ্ত। 5 জন আলোচক ছিলেন। ইউজিসি চেয়ারম্যান, ওনার একটা একাডেমিক ইম্পর্টেন্সের জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন। বাকি 4 জনের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, দিক নির্দেশনা আমরা শুনব। আর আমাদের নেতৃবৃন্দের মধ্যে যারা জুলাইতে জেল খেটেছেন, আইনি লড়াই করেছেন, চিকিৎসা দিয়ে লড়াই করেছেন, এই ধরনের নানাবিধ বক্তব্যগুলো আমরা একটু সংক্ষেপে শোনার চেষ্টা করব। আপনারা দেখছেন যে আমাদের বিষয়টা আমরা একটু ভিন্নভাবে করেছি। আমরা লিখেছি যে অবদান বিতর্ক এবং ব্যর্থতার দায় নিয়ে আমরা পর্যালোচনা করব। আমরা লক্ষ্য করছি যে গত 2টি বছর ধরে আমরা কতটুকু সাফল্য অর্জন করেছি, সেই পর্যালোচনার চাইতেও আমরা দেখলাম যে ব্যর্থতার আলোচনায় বেশি হচ্ছে, হাহুতাশ হচ্ছে এবং নানা ধরনের দুঃখ বেদনা, পাওয়া না পাওয়া, নানা ধরনের ইস্যু নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তো আমরা মনে করি যে ব্যর্থতার পাশাপাশি আমাদের সাফল্যগুলো আলোচনা হওয়া দরকার। কীরকম একটা পরিস্থিতিতে আমরা ছিলাম, কীরকম একটা পথের দিকে আমরা যাচ্ছিলাম, অনিশ্চয়তার দিকে, সেই জায়গা থেকে যে আমরা একটা স্থিতিশীল জায়গায় বা স্বপ্নের জায়গায় আসতে পেরেছি বা আজকে নিজেদের মধ্যে আলোচনা করতে পারছি, সেই জায়গাটা কখনো কখনো আমরা ভুলে যাই। তো আমরা চাই যে ব্যর্থতার আলোচনার পাশাপাশি আমাদের সাফল্যের আলোচনাগুলো আসা দরকার। আমি প্রায় সময় এই কথাগুলো বলে থাকি যে আজকে আমাদের যারা শহীদ পরিবার, আহত পরিবার, কিংবা আমরা যারা আজকে বিভিন্নভাবে ক্ষমতায়িত হয়েছি, যদি জুলাই সফল না হতো তাহলে আমাদের সকলের পরিণতি হতো অত্যন্ত ভয়াবহ, যেটা আমরা ভাবতেও পারি না। আমরা দেখেছি যে আজকে যে ব্যর্থতাগুলো আলোচনা হচ্ছে সেগুলো একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে, যে আমরা তো একটা রাষ্ট্র সংস্কার, আমরা তো একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি, একটা পরিবর্তন আশা করেছিলাম। কেন সেটা হয়নি? এই জন্য যদি ব্যর্থতার দায় নিয়ে আলোচনা করি, আমার দৃষ্টিতে যারা জুলাই অভ্যুত্থানের পর অবদান নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক তৈরি করেছিলেন, অবদানকে সামনে তুলে পরস্পরের মধ্যে অনৈক্য তৈরি করেছিলেন, ব্যর্থতার সিংহভাগ দায় কিন্তু তাদের, এবং তাদেরকে এই ব্যর্থতার দায় নিতে হবে। কারণ আমরা জানি যে আজকে যদি আন্দোলন সফল না হতো তাহলে ওনারা কেউই কিন্তু এই সাফল্যের দাবিদার হতেন না। কে কোত্থেকে সাহায্য করেছেন, কে কি লিখে দিয়ে সাহায্য করেছেন, কে কি দূর দূরান্ত থেকে টেলিফোন করে সংহতি প্রকাশ করেছেন, এগুলো কেউই আজকে সামনে আনতেন না। সুতরাং যেহেতু এগুলো তুলেই ওনারা বিতর্ক তুলেছেন এবং ক্ষমতার অংশ নিয়ে এক ধরনের নিজেদের মধ্যে অনৈক্যে লিপ্ত হয়েছেন, এই দায় তাদেরকে গ্রহণ করতে হবে। আমরা দেখেছি যে 5ই আগস্টের পর 2টো সরকার আমরা পেয়েছি। একটা হচ্ছে 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকার, আর একটা বর্তমান বিএনপি সরকার। অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নেই, 18 মাস ওনারা দায়িত্ব পালন করেছেন। আর বিএনপি নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের 5 মাস অতিক্রান্ত হয়েছে।
এবং ওনারা 5 বছরের জন্য ম্যান্ডেট অর্জন করেছেন। তাহলে আমাদের যে ব্যর্থতা বা আমাদের যে সাফল্যের আকাঙ্ক্ষা, এই দুটির জন্য আমরা কিন্তু এই দুটি সরকারকেই আমরা পর্যালোচনা করব, মূল্যায়ন করব। ওনাদের কাছ থেকে আমরা দেখব ওনারা আমাদের কি দেওয়ার কথা ছিল, আমাদের কি প্রাপ্তির কথা ছিল, কি ওনারা আমাদেরকে দিয়েছেন এবং কি আমরা পাইনি। রাষ্ট্র সংস্কার এবং মানুষের জীবনযাত্রায় যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে এই দুটি সরকারকেই মানুষ ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাবেন। সেজন্য আমার একটা চিন্তা আছে, আজকে যেরকম আমরা এরকম একটা সংলাপের আয়োজন করেছি, বিএনপি সরকারের যখন 6 মাস পূর্ণ হবে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 6 মাস আর বিএনপির এই 6 মাস, এই 6 মাসকে তুলনা করে আমরা একটা সংলাপের আয়োজন করার ইচ্ছা পোষণ করছি। সেখানে আমরা তুলনা করব যে দেশের অর্থনীতি, দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই দুই সরকারের 6 মাসে কতটুকু আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, কতটুকু অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময় রাজপথে অন্তত শত শত আন্দোলন হয়েছে, শত শত দাবি নিয়ে তারা ঘেরাও এবং বিভিন্ন রকমের প্রতিবাদের সম্মুখীন হয়েছে। এখানে দুজন সাবেক মাননীয় উপদেষ্টা আছেন, ওনারা সেই সময়কার দিনগুলো আমরা দেখেছি, তাদেরকে নানা ধরনের দাবি দাওয়া নিয়ে হিমশিম খেতে হয়েছে। কিন্তু বর্তমান সরকারের সৌভাগ্য কিংবা রহস্যজনক কারণেও আমরা যদি বলি যে গত 5 মাসে আমরা কিন্তু রাজপথে সেই ধরনের কোনো আন্দোলন বা সেই ধরনের কোনো প্রতিবাদ আমরা দেখতে পাইনি। তারপরেও আমরা দেখছি যে সরকার এক ধরনের শক্তি প্রয়োগ করে সমালোচনার প্রতি অসহিষ্ণুতা প্রদর্শন করছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই যে সমালোচনা যদি সহ্য করতে গিয়ে বা অসহনীয় পর্যায়ে থেকে আপনারা যদি শক্তি প্রয়োগ করতে যান, তাহলে মনের অজান্তেই আপনারা ধীরে ধীরে ফ্যাসিবাদের চরিত্রের দিকে ধাবিত হবেন, এটা আমরা ইতিহাস থেকে বলতে পারি। আরও একটা কথা বলতে পারি, শক্তি প্রয়োগ করে সমালোচনার মুখ বন্ধ করা কখনোই সাফল্য লাভ করে নাই। আমরা যদি সেই 52-এর ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ আমাদের 24কে যদি আমরা দেখি, আমরা দেখেছি ক্ষমতাসীনরা সবসময় সমালোচনার কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিলেন নানাভাবে, কিন্তু কখনোই সেই প্রয়াস সফল হয় নাই, বরং সেটা বুমেরাং হয়েছে, হিতে বিপরীত হয়েছে। সুতরাং আমরা আজকে অনুরোধ করব যে সেই প্রবণতা থেকে আপনারা সরে আসবেন এবং কণ্ঠরোধ করার এই প্রবণতা আমাদেরকে বন্ধ করতে হবে। পাশাপাশি আমরা যারা জুলাই অভ্যুত্থানের সহযোগী, জুলাই অভ্যুত্থানের সংগ্রামী শক্তি, সকলকেই উচিত হবে একটা সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি যাতে আমরা গড়ে তুলতে পারি, সেই দিকে যাতে আমরা মনোযোগী হই। আজকের এই সংলাপ অর্থবহ হোক আপনাদের কথায়। আমাদের দলের পক্ষ থেকে যারা কথা বলবেন তারা একটু সংক্ষেপে বলবেন, যাতে আমাদের 4 জন গুরুত্বপূর্ণ আলোচকের কাছ থেকে আমরা একটু সুন্দর, কনক্লুসিভ এবং আগামী দিনের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে পারি। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।